আমরা অ্যাটমিক সাইজ সম্পর্কিত আলোচনার মধ্যেই আছি। আমরা স্ক্রিনিং এফেক্ট নিয়ে আলোচনা করছিলাম। এই স্ক্রিনিং এফেক্ট নিয়ে আলোচনাটাকে আরেকটু বাড়াই। দেখো, গ্রুপ পিরিয়ডিক টেবিলে গ্রুপ 1 এর কথা তুমি যদি ভাবো, গ্রুপ 1 এর প্রথম এলিমেন্ট, ধরো এখানে দিলাম এলিমেন্ট, মেটালিক রেডিয়াস, মেটাল তো তাই মেটালিক রেডিয়াস। মেটালিক রেডিয়াস এলিমেন্ট এবং মেটালিক রেডিয়াস। ধরো লিথিয়াম 152 পিকোমিটার, সোডিয়াম 186 পিকোমিটার, পটাশিয়াম 227 পিকোমিটার, রুবিডিয়াম 248 পিকোমিটার, সিজিয়াম 265 পিকোমিটার। দেখো, তোমরা সাধারণভাবে শিখেছো একটা শ্রেণী বরাবর ওপর থেকে নিচের দিকে নামলে পরমাণু আকারে বড় হয়। ইফ উই গো ডাউন ইন এ গ্রুপ, সাইজ অফ দি অ্যাটম ইনক্রিজেস। এখানে কোনো ব্যতিক্রম ঘটেনি। ওপর থেকে নিচের দিকে যাচ্ছ 152, 186, 227, 248, 265। মেটালিক রেডিয়াস বাড়ছে, তার মানে অ্যাটমিক সাইজ বাড়ছে। যত ওপর থেকে নিচের দিকে আসছো তত অ্যাটমিক সাইজ কিন্তু বৃদ্ধি পাচ্ছে। কিন্তু আমি লক্ষ্য করতে বলবো, এখানে ধরো 152 আর 186, এই গ্র্যাফটা হচ্ছে 34 ইউনিট। 186 সাথে 227, এই গ্যাপটা হচ্ছে 41 ইউনিট। 227 সাথে 248, 21 ইউনিট। 248 সাথে 265, 17 ইউনিট। আমার প্রশ্ন হলো, মূল নিয়মটা ঠিকই আছে, তাতে কোনো অসুবিধা নেই যে শ্রেণী ধরে ওপর থেকে নিচের দিকে নামলে অ্যাটমের সাইজ বাড়ে, এটা ঠিকই আছে। কিন্তু বাড়ার রেটটা কি এক আছে? লিথিয়ামের পর সোডিয়াম যতটা বাড়ছে, বা সোডিয়ামের পর পটাশিয়াম যতটা বাড়ছে, পটাশিয়ামের পর রুবিডিয়াম কি ততটা বাড়ছে? বাড়ছে না। বা রুবিডিয়ামের পর সিজিয়াম বাড়ার হারটা আরো কমে যাচ্ছে। কেন? দেখো, এইখানে স্ক্রিনিং এফেক্টের ব্যাপার। পটাশিয়ামের কনফিগারেশন যদি তুমি লেখো 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s1. This is the configuration of potassium. এটা হচ্ছে পটাশিয়ামের বিন্যাস। রুবিডিয়ামের বিন্যাস কি হবে তুমি দেখো। What is the configuration of rubidium? 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d10, 3d10, 4s2, 4p6, 5s1. রুবিডিয়াম তোমরা জানো 37, পটাশিয়াম হচ্ছে 19, রুবিডিয়াম 37। ঠিক আছে? তাহলে এই যে 3D অরবিটালটা রুবিডিয়ামের বিন্যাসে পুরোপুরি ভর্তি হলো, এবং 3D অরবিটালটা ভর্তি হলো বলে কেন্দ্রে প্রোটনও এক্সট্রা চলে এলো, 10টা প্রোটন অতিরিক্ত চলে এলো। কিন্তু 3D অরবিটালের ইলেকট্রনের স্ক্রিনিং এফেক্ট খুব খারাপ। তার জন্য যে 10টা প্রোটন কেন্দ্রে এলো, তার টোটাল নেট পজিটিভ চার্জকে নিউট্রালাইজ করবার ক্ষমতা তার নাই। ফলে যত ডিতে ইলেকট্রন ঢুকছে কেন্দ্রে, তত প্রোটন ঢুকছে, আউটার মোস্ট শেলের উপর টানটা বাড়ছে। তাই সিম্পল এই 3D অরবিটালের পুয়ার স্ক্রিনিং এফেক্ট থাকার জন্য সাইজটা যত বাড়া উচিত ছিল ততটা বাড়লো না, তার চেয়ে কম বাড়লো। একই কারণ রুবিডিয়াম আর সিজিয়ামের মধ্যে। সিজিয়ামের ক্ষেত্রে শুধু তো 3D ভর্তি হবে তা না, 3D10 হবে, যেমন
4d10 তেমন হবে। অর্থাৎ দুটো ডি অরবিটাল পুরোপুরি ভর্তি হচ্ছে এবং দুটো ডি অরবিটালে পুওর স্ক্রিনিং এফেক্ট এখানে এফেক্টিভ হয়ে ধরা দিচ্ছে। ফলে আউটার মোস্ট শেলের ইলেকট্রনের ওপর নিউক্লিয়াসের ফোর্স অফ অ্যাট্রাকশনটা সেই অনুপাতে কমে যাচ্ছে। বুঝতে পারছো কথাটা? বেড়ে যাচ্ছে। যত স্ক্রিনিং এফেক্ট কমে যাচ্ছে তত নিউক্লিয়াসের ফোর্স অফ অ্যাট্রাকশনটা বেড়ে যাচ্ছে, তার ফলে অ্যাটমগুলো সাইজে ছোট হচ্ছে। আমি আর একটা উদাহরণ দেখাই তোমার গ্রুপ 13 দিয়ে, 13 নম্বর। হ্যাঁ, গ্রুপ 13 শুরু হচ্ছে তোমার বোরন দিয়ে। বোরন হচ্ছে 85 পিকোমিটার। তারপরে অ্যালুমিনিয়াম আসছে 143 পিকোমিটার। তারপর গ্যালিয়াম আসছে 135 পিকোমিটার। ইন্ডিয়াম আসছে 167 পিকোমিটার। থ্যালিয়াম আসছে 170 পিকোমিটার। দেখো, স্বাভাবিকভাবেই বোরন থেকে অ্যালুমিনিয়াম সাইজ বেড়েছে। এর ব্যাখ্যা প্রয়োজন হয় না, আমরা এর ব্যাখ্যা করেছি যে কেন একটা গ্রুপ ধরে ওপর থেকে নিচের দিকে নামলে অ্যাটমের সাইজ বাড়ে। এই এক্সপ্লানেশন আমরা আগেই দিয়েছি, আগেই আলোচনা করেছি। কিন্তু অ্যালুমিনিয়াম থেকে গ্যালিয়াম কি হয়ে গেল? সাইজ তো আর বাড়লো না, বরং কমে গেল। এটার কারণও স্ক্রিনিং এফেক্ট। অ্যালুমিনিয়াম তার বিন্যাস কি ছিল? 1s2, 2s2, 2p6, 3s2, 3p1। এই হচ্ছে অ্যালুমিনিয়াম। গ্যালিয়াম কি হলো? 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d10, 4s2, 4p1। এই যে D10 অর্থাৎ ডিতে 10টা ইলেকট্রন ঢুকে পড়লো, ডি এর স্ক্রিনিং এফেক্ট খারাপ হওয়ার জন্য কেন্দ্রের আকর্ষণ বল বেড়ে গেল আউটার মোস্ট শেলের ইলেকট্রনের উপর। এতটাই বেড়ে গেল যে গ্যালিয়ামটা কিন্তু সাইজে ছোট হয়ে গেল। এই জায়গাগুলো থেকে কোশ্চেন আসবে, হয়তো অর্ডার দেবে যে গ্রুপ 13 এর মৌলগুলোকে তাদের ক্রমবর্ধমান পারমাণবিক আকার অনুযায়ী সাজাও। অ্যারেঞ্জিং গ্রুপ 13 এলিমেন্ট ইন অর্ডার টু দেয়ার ইনক্রিজিং অ্যাটমিক সাইজ। তাহলে তুমি বলো সবচেয়ে বেশি কাজ থ্যালিয়ামে আর সবচেয়ে কম হচ্ছে বোরন। তাহলে আমরা বোরন লেস দেন গ্যালিয়াম, লেস দেন অ্যালুমিনিয়াম, লেস দেন ইন্ডিয়াম, লেস দেন থ্যালিয়াম, এইভাবেই সাজাবো। আমরা কিভাবে সাজাবো? এইভাবেই আমরা সাজাবো। কিন্তু তুমি যদি কেবল রুল ফলো করে চলো তখন তুমি এরকম সাজানো হবে। বোরন লেস দেন অ্যালুমিনিয়াম, লেস দেন গ্যালিয়াম, লেস দেন ইন্ডিয়াম, লেস দেন থ্যালিয়াম, এইরকম হবে। কিন্তু এটা ভুল, এটা ঠিক। তোমাকে এই খুঁটিনাটির জায়গাগুলো, এগুলো কেমিস্ট্রির এক্সেপশন বলে লোকে হাসি ঠাট্টা করে, আসলে এগুলো যথাযথ ব্যাখ্যা সহ এক্সেপশন। একটু যদি সাবজেক্টটার প্রতি মায়া মমতা থাকে, যত্ন করে পড়ো, তাহলে দেখবে এই এক্সেপশনগুলো খুব বেশি গন্ডগোল করে না। ঠিক আছে? তা দীর্ঘদিন ধরে আমরা অ্যাটমিক সাইজে আটকে পড়ে আছি। আমরা এখন একটু অ্যাটমিক সাইজ ছেড়ে বেরোই। হ্যাঁ, আমরা একটা নতুন বিষয় আলোচনার জন্য শুরু করছি, সেটা হচ্ছে আয়নাইজেশন পোটেনশিয়াল, আয়নায়ন বিভব।
আয়নায়ন বিভব। একটা উদাহরণ দিয়ে শুরু করি। আয়নাইজেশন পোটেনশিয়াল একটা খুব গুরুত্বপূর্ণ প্রপার্টি আর কি এলিমেন্টের। একটা এক্সাম্পল দিয়ে শুরু করি। ধরো সোডিয়াম নিয়ে শুরু করি। One is 2, 2 is 2, 2p6, 3s1। সোডিয়ামের অ্যাটমে মোট 11টা ইলেকট্রন আছে, কেন্দ্রে আছে 11টা প্রোটন। 11টা প্রোটন তারা 11টা ইলেকট্রনকে আকর্ষণ করে, নিজের দিকে টানে। কিন্তু সব ইলেকট্রনগুলোর উপর আকর্ষণ সমান নয়। যে ইলেকট্রনগুলো তুলনায় কাছে আছে তার উপর ফোর্স অফ অ্যাট্রাকশন বেশি, যে ইলেকট্রন দূরে আছে তার উপর তুলনায় ফোর্স অফ অ্যাট্রাকশন কম। সেই যুক্তিতে 1s বা 2s এর ইলেকট্রনকে সোডিয়াম যে ফোর্স দিয়ে, সোডিয়ামের নিউক্লিয়াস যে ফোর্স দিয়ে অ্যাট্রাক্ট করে, নিশ্চয় 3s এর ইলেকট্রনকে ততটা বল দিয়ে সে আকর্ষণ করেন। সবচেয়ে কম আকর্ষণ বল আমরা বলতে পারি 3s এর ইলেকট্রনের। তো সবচাইতে কম হলেও একটা ফোর্স অফ অ্যাট্রাকশন তো সেখানে কাজ করছে, একটা আকর্ষণ বল সেখানে কাজ করছে। তা আমি যদি একটা ইলেকট্রনকে, ওই যে 3s এর যে ইলেকট্রনটা আছে তাকে যদি আমি বের করে নিতে চাই, তাহলে এই ফোর্স অফ অ্যাট্রাকশনের বিরুদ্ধে গিয়ে আমাকে কাজ করতে হবে, বল প্রয়োগ করতে হবে। যে বল প্রয়োগ করতে হবে তাকেই আমরা সোডিয়ামের আয়োনাইজেশন পোটেনশিয়াল বলি। নিউক্লিয়াস চাইছে ওকে টেনে ধরে রাখতে, আমি চাইছি ওকে বার করে নিতে। তো বার করে নিতে গেলে আমাকে এমন একটা বল প্রয়োগ করতে হবে যে ফোর্সটা হচ্ছে নিউক্লিয়াস যে ওকে ধরে রেখেছে সেই ফোর্সের চেয়ে বড়। যে বল দিয়ে নিউক্লিয়াস ওকে ধরে রেখেছে তার চাইতে বেশি ফোর্স অ্যাপ্লাই করে আমাকে ওকে টেনে বার করে নিয়ে আসতে হবে। তো মিনিমাম যতটুকু ফোর্স দিলে আমি ওই ইলেকট্রনটাকে বার করে আনতে পারবো সেটাকেই আমরা বলি সোডিয়ামের আয়োনাইজেশন পোটেনশিয়াল, বা বাংলায় বলে আয়নন বিভব। এটাকে ছোট করে আইপি লিখি। অর্থাৎ আয়োনাইজেশন পোটেনশিয়ালের সমান ফোর্স যদি অ্যাপ্লাই করি তাহলে সোডিয়াম অ্যাটম ইজ কনভার্টেড ইনটু Na+ আয়ন। ধরো সোডিয়ামের নিউক্লিয়াস ওকে ওই 3s এর ইলেকট্রনটাকে যে বল দিয়ে ধরে রেখেছে, যে আকর্ষণ বল দিয়ে ধরে রেখেছে, তুমি বার করে আনার সময় দেখলে যে 5 ক্যালোরি এনার্জি খরচ করলে ওকে বার করে দিতে পারবো আমি, 5-এর কম ব্যবহার করলে পারবো না। তাহলে কেউ যদি 10 ক্যালোরি এনার্জি খরচ করে সেও ইলেকট্রনটাকে বার করে দিতে পারবে। কেউ 15 ক্যালোরি খরচ করলে আরো ইজিলি বার করে দিতে পারবে। কিন্তু 10 বা 15কে আয়োনাইজেশন পোটেনশিয়াল বলে না, আয়োনাইজেশন পোটেনশিয়াল বলে 5কে। কারণ মিনিমাম যে এনার্জিটা খরচ করে সোডিয়াম অ্যাটম থেকে, আমি সোডিয়াম অ্যাটমের আউটারমোস্ট শেল থেকে আমি ইলেকট্রনটাকে বার করে নিতে পারবো, সেটাই হচ্ছে সোডিয়ামের আয়োনাইজেশন পোটেনশিয়ালের ভ্যালু। আমরা যদি ডেফিনেশন দিই, দি মিনিমাম এনার্জি ইজ রিকোয়ার্ড, কথার গোড়াতেই আছে দি মিনিমাম এনার্জি ইজ রিকোয়ার্ড, সবচেয়ে কম শক্তির প্রয়োজন হয় কি করতে? দি মিনিমাম এনার্জি ইজ রিকোয়ার্ড টু রিমুভ the most loosely bound electron from a neutral gaseous atom is called the ionization potential of that atom. The minimum energy is required to remove, কাকে রিমুভ করতে? To remove the most loosely bound electron, যে কোনো ইলেকট্রন নয়, মোস্ট লুজলি বাউন্ড, অর্থাৎ যে ইলেকট্রনের ওপর নিউক্লিয়াসের ফোর্স অফ অ্যাট্রাকশন সবচেয়ে কম,
ফ্রম এ নিউট্রাল গ্যাসিয়াস অ্যাটম, হ্যাঁ, গ্যাসীয়, কেন গ্যাসীয় কথাটা ব্যবহার করলে আমি পরে বলছি, দ্যাট ইজ কল্ড দি আয়নাইজেশন পোটেনশিয়াল অফ দ্যাট অ্যাটম। কোনো একটা নিস্তড়িত গ্যাসীয় পরমাণুর সর্ববহিস্থ কক্ষপথ থেকে একটা ইলেকট্রনকে মুক্ত করতে সর্বনিম্ন যতটুকু শক্তির প্রয়োজন হয় তাকেই ওই পরমাণুর আয়নায়ন বিভব বলে। একটি নিস্তড়িত গ্যাসীয় পরমাণুর সর্ববহিস্থ কক্ষপথ, সর্ববহিস্থ কক্ষপথ কথাটা আসছে কি সূত্রে, মোস্ট লুজলি বাউন্ড ইলেকট্রন। মোস্ট লুজলি বাউন্ড ইলেকট্রন কে হবে, যে আউটার মোস্ট শেল থেকে থাকবে, নিউক্লিয়াস থেকে ম্যাক্সিমাম ডিস্টেন্স মেনটেন করে থাকবে। সেই ইলেকট্রনটাকে রিমুভ করতে মিনিমাম যতটা এনার্জি খরচ হয় তাকেই আমরা বলছি আয়নাইজেশন পোটেনশিয়াল। এখন এখানে গ্যাসিয়াস শব্দটা ব্যবহার করা হলো কেন, গ্যাসীয় কথাটা ব্যবহার করা হলো কেন? তোমরা জানো যে পদার্থের তিনটে অবস্থা, সলিড, লিকুইড এবং গ্যাস। কঠিন, তরল এবং গ্যাসীয়, এই তিনটে অবস্থাই হচ্ছে পদার্থের মূল অবস্থা। এদের মধ্যে তফাৎটা কি? সলিড কন্ডিশনে যখন সে থাকে তখন ইন্টারমলিকুলার ডিস্টেন্স প্রায় থাকে না বললেই চলে। মলিকুলগুলোর মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন খুব হাই, there is no intermolecular distance among the molecule. লিকুইড কন্ডিশনে যখন সে আসছে তখন মলিকুলগুলো পরস্পর থেকে সেপারেটেড হচ্ছে, পৃথক হচ্ছে, ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন কমছে। আর যখন সে গ্যাসীয় অবস্থায় আছে, when it is in its gaseous phase, তখন মলিকুলগুলোর মধ্যে কোনো ফোর্স অফ অ্যাট্রাকশনই নেই, সেটা সম্পূর্ণ বিচ্ছিন্ন, একটার উপর আর একটার কোনো প্রভাবই নেই। তা সোডিয়াম তো একটা মেটাল, সাধারণত মেটালগুলো সলিড হয়, তাকে কেন আমি গ্যাসিয়াস ফেজে নিয়ে যাওয়ার কথাটা বলছি? এই কারণের জন্য বলছি যে ওই অ্যাটম বা মলিকুল যাই বলি, কারণ এই মেটালগুলো মোনো অ্যাটমিক হয়, মলিকুলে একটা করে অ্যাটম থাকে, ওই মলিকুল বা অ্যাটমটাকে আমি আলাদা করতে বলছি। যদি সলিড স্টেটে নিতাম তাহলে কি হতো? মলিকুলগুলো পরস্পরে খুব গা ঘেঁষাঘেঁষি করে থাকতো, একটার ফোর্স অফ অ্যাট্রাকশন, একটা নিউক্লিয়াসের ফোর্স অফ অ্যাট্রাকশন নিজের গণ্ডি ছাড়িয়ে অন্যটার উপরও পড়তে পারত। সেক্ষেত্রে ইলেকট্রনটাকে বার করতে গেলে আমাকে আরো বেশি শক্তি দিতে হতো, ইউজুয়ালি যতটা শক্তি দেওয়ার কথা তার চেয়ে বেশি শক্তি দিতে হতো। সেই অবস্থাটা কাটাতে চাইছি, সেই জন্য সলিডকে লিকুইড অবস্থাতেও নয়, সলিডকে একেবারে গ্যাসিয়াস ফেজে কনভার্ট করার কথা বলা হচ্ছে, যাতে মলিকুলগুলোর মধ্যে কোনো রকমের কোনো ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ না করে, মলিকুলগুলো একদম বিচ্ছিন্ন থাকে। তার ফলটা কি হবে না, আউটার মোস্ট শেলের যে ইলেকট্রন তার ওপর ওই মলিকুল বা ওই অ্যাটমের, সোডিয়াম মলিকুল বা সোডিয়াম অ্যাটমের নিউক্লিয়াসেরই একমাত্র ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করবে, আর কোনো কিছু নয়। বোঝা যাচ্ছে শব্দটা? এইবার আমি ইলেকট্রনটাকে বার করতে যে শক্তিটা খরচ করব সেটা হচ্ছে নির্ভেজালভাবে সঠিক, কারণ অন্য কোনো ফোর্স দ্বারা সে অ্যাফেক্টেড নয়, একমাত্র নিজের অ্যাটমের নিউক্লিয়াসের আকর্ষণ বল দ্বারাই সে যুক্ত। তাই এবার আমি সহজে ইলেকট্রনটা সহজে বার করবো কিনা সেটা পরের কথা, আয়নাইজেশন পোটেনশিয়াল বেশি হয়ে গেলে আর সহজে বার করতে হবে না, আমাকে যে বলটা দিতে হবে সেটা হচ্ছে মিনিমাম। সেক্ষেত্রে বোঝা যাচ্ছে? তাহলে দেখো, সোডিয়াম অ্যাটমের ওপর যদি আমি আয়নাইজেশন পোটেনশিয়ালকে আমরা এইভাবে লিখি, আই ফুল স্টপ পি, বাংলাতে লিখলেও আয়নায়ন বিভব বড় হয়ে যায়। এই পরিমাণ শক্তি যদি আমি প্রয়োগ করি তাহলে সোডিয়ামের 3s অরবিটাল মানে আউটার মোস্ট শেলের ইলেকট্রন, অর্থাৎ কিনা যেটা মোস্ট লুজলি বাউন্ড, তাকে আমরা বের করে দিতে সক্ষম হচ্ছি। কিন্তু তার ফলে সোডিয়ামটা সোডিয়াম থাকছে না, দ্যাট ইজ কনভার্টেড ইনটু Na+ আয়ন, সোডিয়ামটা Na+ আয়নে রূপান্তরিত হচ্ছে। তখন তার ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p6। বুঝতে পারছো কথাটা? তা আয়নাইজেশন পোটেনশিয়াল কনসেপ্টটাকে পরবর্তীতে আমরা আরেকটু টেনেছি। দেখো, Na+ আয়নে কি আছে, 11টা প্রোটন তার নিউক্লিয়াসে আছে, 10টা ইলেকট্রন তার বাইরের কক্ষপথে আছে, 1s এ 2টো, 2s এ 2টো, 2p তে 6টা।
এখানেও Na প্লাসের নিউক্লিয়াস 1s বা 2s এর ইলেকট্রনকে যে ফোর্স দিয়ে অ্যাট্রাক্ট করে, যে বল দিয়ে আকর্ষণ করে, ডেফিনেটলি 2p এর ইলেকট্রনকে তত বল দিয়েও আকর্ষণ করে না। 1s বা 2s এর ইলেকট্রনকে যতটা ফোর্স দিয়ে ওর নিজের দিকে টানবে, 2p কে ততটা টানবে না। কেন টানবে না? সেটার তুলনায় দূরে আছে তাই। এইবার যদি আমি 2p থেকে আরেকটা ইলেকট্রনকে বার করে নিতে চাই, তাহলেও আমাকে শক্তি দিতে হবে। যে শক্তিটা দিতে হবে সেটাকে বলা হয় সোডিয়ামের সেকেন্ড আয়নাইজেশন পোটেনশিয়াল। তাহলে এটাকে আমরা বলতে পারি দিস ইজ ফার্স্ট আয়নাইজেশন পোটেনশিয়াল। তাহলে সেটা হয়ে যাবে, তখন সোডিয়াম হয়ে যাবে Na++ এবং তার কনফিগারেশন হয়ে যাবে 1s2 2s2 2p5। then its configuration becomes 1s2 2s2 2p5। বুঝতেই পারছো সেকেন্ড আয়নাইজেশন পোটেনশিয়ালের মান ফার্স্টের চেয়ে বেশি হবে। দুটো কারণে বেশি হবে। এক তো Na+ আয়ন সাইজে ছোট, আমরা আগেই আলোচনা করেছি ক্যাটায়নগুলো সাইজে ছোট হয়। সাইজে ছোট হলে আউটার মোস্ট শেলের ইলেকট্রনের ওপর নিউক্লিয়াসের যে ফোর্স অফ অ্যাট্রাকশন সেটা বেড়ে যাবে। এবং আর কি হবে, সোডিয়ামের কেন্দ্রে প্রোটন বেশি, 11টা প্রোটন, বাইরে 10টা প্রোটন। সেদিক দিয়েও দেখলেও সোডিয়াম নিউক্লিয়াসের আকর্ষণ করার ক্ষমতাটা অনেকটা বেশি হবে। সব মিলিয়ে Na+ আয়নে নিউক্লিয়াস কর্তৃক আউটার মোস্ট শেলের ইলেকট্রনের ওপর যে আকর্ষণ বল, সেটা সোডিয়ামের ওই আকর্ষণ বলের চাইতে বেশি হয়। সেই জন্য Na+ আয়নের আউটার মোস্ট শেল মোস্ট লুজলি বাউন্ড ইলেকট্রন, কোনটা মোস্ট লুজলি বাউন্ড ইলেকট্রন? 2p এর ইলেকট্রনটা মোস্ট লুজলি বাউন্ড ইলেকট্রন। তাকে বের করতে গেলে অনেক বেশি শক্তি লাগে। সেকেন্ড আয়নাইজেশন পোটেনশিয়াল সেজন্য ফার্স্টের চেয়ে বেশি হয়। আবার কেউ যদি এরকম ক্যালকুলেট করতে চায়, ঠিক আছে Na++ আয়ন, এখান থেকে আমি আবার একটা ইলেকট্রন বার করতে চাই, তাহলে তাকে আবার এনার্জি দিতে হবে। যেটি এনার্জিটা দেবো সেটাকে বলবো থার্ড আয়নাইজেশন পোটেনশিয়াল। তখন আমরা পাবো Na+++, তখন বিন্যাস হবে 1s2 2s2 2p4। এরকম করে আমরা সোডিয়ামের কতগুলো আয়নাইজেশন পোটেনশিয়াল পেতে পারি? এরকম করে আমরা সোডিয়ামের 11টা পর্যন্ত আয়নাইজেশন পোটেনশিয়াল পেতে পারি। 11টা ইলেকট্রন আছে, তাহলে আয়নাইজেশন পোটেনশিয়ালও আমরা পেতে পারি 11টা। যার প্রথমটার চেয়ে দ্বিতীয়টার ভ্যালু বেশি, দ্বিতীয়টার চেয়ে তৃতীয়টার বেশি হবে, তৃতীয়টার চেয়ে চতুর্থটার বেশি হবে, চতুর্থটার চেয়ে পঞ্চমটা বেশি হবে, এবং হাইয়েস্ট হবে 11 নম্বর আয়নাইজেশন পোটেনশিয়ালে। বুঝতে পারছো কথাটা? আমার তোমাদের কাছে একটা কোশ্চেন আলোচনার জন্য রাখছি যে ফার্স্ট সোডিয়ামে ফার্স্ট আয়নাইজেশন পোটেনশিয়াল সবচেয়ে কম, নো ডাউট অ্যাবাউট ইট। তার চাইতে বেশি সেকেন্ড আইপি, তার চাইতে বেশি থার্ড আইপি, তার চাইতে বেশি ফোর্থ আইপি, এরকম করে 11th আয়নাইজেশন পোটেনশিয়াল পর্যন্ত ভ্যালুটা বাড়ে। কেন বাড়ে সেটা পরিষ্কার, কারণ একটা করে ইলেকট্রন বেরিয়ে গেলেই আয়নগুলো সাইজে ছোট হয়। আয়নগুলো সাইজে ছোট হলেও আউটার মোস্ট শেলের ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের ফোর্স অফ অ্যাট্রাকশন বাড়ে, এবং নিউক্লিয়াসের নাম্বার অফ প্রোটন এক থাকলেও বাইরের অরবিটে ইলেকট্রনগুলো কমে যায়। ইলেকট্রন কমে গেলেও ফোর্স অফ অ্যাট্রাকশন বাড়ে, কেন্দ্র অভিমুখী বল বাড়ে। হ্যাঁ, ইলেকট্রনের আকর্ষণ করার ক্ষমতা বাড়ে, কিন্তু নিউক্লিয়াসের আকর্ষণে ইলেকট্রনগুলো ঢুকে চলে আসে, ফলে সাইজে ছোট হয়। আউটার মোস্ট শেলের ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ বেশি হয়, সেই জন্য আয়নাইজেশন পোটেনশিয়াল বাড়ে। আমার প্রশ্ন কিন্তু সেই জায়গাটা না, এটা আমরা ডিসকাস করছি। আমার কোশ্চেন হচ্ছে ফার্স্টের চেয়ে সেকেন্ডের ভ্যালু বেশি, তাই তো? তাহলে সেকেন্ড আয়নাইজেশন পোটেনশিয়াল মাইনাস ফার্স্ট আয়নাইজেশন পোটেনশিয়াল, এর তো একটা ভ্যালু থাকবে। প্রথম ইলেকট্রনটা বার করতে 5 ক্যালোরি দিতে হলো, দ্বিতীয়টা বার করতে হয়তো 10 ক্যালোরি দিতে হলো, তাহলে গ্যাপটা কত? 10 মাইনাস 5 ক্যালোরি। সেই রকমই সেকেন্ড আয়নাইজেশন পোটেনশিয়াল মাইনাস ফার্স্ট আয়নাইজেশন পোটেনশিয়াল, ধরে নিচ্ছি x ক্যালোরি। আবার থার্ড আয়নাইজেশন পোটেনশিয়াল মাইনাস সেকেন্ড আয়নাইজেশন পোটেনশিয়াল, থার্ড থেকে সেকেন্ডটাও আমি বাদ দিতে পারি।
ধরে নিচ্ছি সেটা সমান ওয়াই ক্যালোরি। দুটো সমান হবে কি বেশি হবে কি কম হবে সেটাই আমার আলোচনার বিষয়। সোডিয়ামের ক্ষেত্রে কোন ভ্যালুটা বেশি হবে? এক্স আর ওয়াই এর মধ্যে কি রিলেশন হবে? এক্স গ্রেটার দ্যান ওয়াই, নাকি এক্স লেস দ্যান ওয়াই, নাকি এক্স ইকুয়াল টু ওয়াই? কোশ্চেনটা বোঝার চেষ্টা করো। ফার্স্টের চেয়ে ফার্স্ট আয়নাইজেশন পোটেনশিয়ালের চেয়ে সেকেন্ড আয়নাইজেশন পোটেনশিয়াল ভ্যালু বেশি, সেকেন্ড আয়নাইজেশন পোটেনশিয়ালের চেয়ে থার্ড আয়নাইজেশন পোটেনশিয়াল ভ্যালু বেশি, থার্ডের চেয়ে ফোর্থ বেশি। এ নিয়ে কোনো বিতর্ক নেই। কোশ্চেনটা এখানে ফার্স্টের চেয়ে সেকেন্ড বেশি, ঠিক আছে, তাহলে সেকেন্ড মাইনাস ফার্স্ট, সেকেন্ড মাইনাস ফার্স্ট করলে যে ভ্যালুটা পাবো আর থার্ড মাইনাস সেকেন্ড করলে যে ভ্যালুটা পাবো, কোনটার ভ্যালু বেশি হবে? ধরো বহরমপুর থেকে তুমি ট্রেনে চেপেছো, বহরমপুর থেকে সারগাছি ট্রেনে, হয়তো কলকাতা তো জানো তোমরা, ট্রেনের টিকিট কাটলে দেখবে 186 কিলোমিটার। এবার বহরমপুর থেকে সারগাছির দূরত্ব 8 কিলোমিটার, সারগাছি থেকে ভাবতার দূরত্ব 4 কিলোমিটার। তাহলে বহরমপুর থেকে ভাবতার দূরত্ব 12 কিলোমিটার, সারগাছি 8 আর তারপর 4 12। প্রশ্নটা তোমায় বলছি, সারগাছি আর বহরমপুরের মধ্যে ডিস্টেন্স বেশি না ভাবতা আর সারগাছির মধ্যে ডিস্টেন্স বেশি? বুঝতে পারছো কথা? তো এখানে আমি দেখো কোনটা বেশি হবে আমি বলে দিই। এক্স ওয়াই এর চেয়ে এখানে বেশি হবে, সব জায়গায় বেশি হবে তা কিন্তু নয়, কিন্তু এখানে বেশি হবে। কেন বেশি হবে সেটা আমি বলে দিই। দেখো সোডিয়াম তার কনফিগারেশনে আউটারমোস্ট শেলে একটা ইলেকট্রন ছিল। এবার তুমি ফার্স্ট আয়নাইজেশন পোটেনশিয়ালের সমান এনার্জি তুমি প্রয়োগ করলে, অ্যাপ্লাই করলে, ঠিক আছে, ইলেকট্রনটা বেরিয়ে চলে গেল, Na প্লাস আয়ন হলো। Na প্লাস আয়নের বিন্যাসটা কি? হোয়াট ইজ দ্য কনফিগারেশন অফ Na প্লাস? 1s2 2s2 2p6। এই বিন্যাসটা কার বিন্যাসের মতো? এই বিন্যাসটা হচ্ছে ইনার্ট গ্যাসের বিন্যাসের মতো, নিষ্ক্রিয় গ্যাসের বিন্যাসের মতো। এটা অত্যন্ত স্থায়ী স্টেবল কনফিগারেশন। তাই এ চট করে ইলেকট্রন ছাড়তে চায় না। শুধুমাত্র নিউক্লিয়াসের আকর্ষণ বিচার করলে এখানে হবে না, এই কনফিগারেশনটা ইটসেলফ ভেরি মাচ স্টেবল। তাই এখান থেকে ইলেকট্রন বার করতে অনেক বেশি শক্তি লাগে। ফার্স্ট আয়নাইজেশন পোটেনশিয়াল ধরো 5 ক্যালোরি, সেকেন্ডটা 50 হবে, থার্ডেরটা 55। থার্ডেরটা ইলেকট্রনটা বার করতে সেকেন্ডের চেয়ে বেশি লাগবে, কিন্তু অত গ্যাপ তুমি পাবে না, কারণ ইলেকট্রন বেরিয়ে গেলেই, ইলেকট্রন যখন বেরিয়ে গেল 2p5 বিন্যাস হলো, তখন ইলেকট্রন বিন্যাসের এই যে 2p5 দেখছো বের করে দিয়েছি, 2p5 বিন্যাস পেয়েছে। এই 2p5 বিন্যাসটা অত স্টেবল না, ফলে তারপর ইলেকট্রনটাকে বার করতে গেলে কেবল নিউক্লিয়াসের ফোর্স অফ অ্যাট্রাকশনের কথা বিবেচনা করলেই তোমাকে চলবে, অন্য কিছু বিবেচনা করবার তোমার দরকার নেই। কিন্তু সেকেন্ড আয়নাইজেশন পোটেনশিয়ালের ক্ষেত্রে শুধু নিউক্লিয়াসের ফোর্স অফ অ্যাট্রাকশনটাই একমাত্র ফ্যাক্টর হয়ে দাঁড়াবে না। সেখানে কি দাঁড়াবে তার সঙ্গে? সেখানে তার সঙ্গে দাঁড়াবে স্থায়ী আকর্ষণ বল, এই স্থায়ী ইলেকট্রন বিন্যাসের ফ্যাক্টর, স্টেবল কনফিগারেশন, ইনার্ট গ্যাস কনফিগারেশন। সেই জন্য সোডিয়ামে সেকেন্ড আয়নাইজেশন পোটেনশিয়ালের মান এক্সেসিভ বেশি হয়। এটা শুধু সোডিয়াম না, গ্রুপ 1-এ যতগুলো মৌল আছে, লিথিয়াম হতে পারে, সোডিয়াম হতে পারে, পটাশিয়াম হতে পারে, রুবিডিয়াম হতে পারে, প্রত্যেকের আউটারমোস্ট শেলে একটা করে ইলেকট্রন থাকে। সেই ইলেকট্রনটা বার করে নিলেই তারা মনোপজিটিভ আয়ন হয়, Na প্লাস বা K প্লাস বা Rb প্লাস, এবং এদের আউটারমোস্ট শেলে ইলেকট্রন বিন্যাসটা কারোর নিষ্ক্রিয় গ্যাসের মতো, মানে 8টা ইলেকট্রন থাকে, কারোর 18টা ইলেকট্রন, সিউডো ইনার্ট গ্যাস কনফিগারেশন বলি আমরা। এই কনফিগারেশনটা স্টেবল, সেখান থেকে সে চট করে সেকেন্ড কোনো ইলেকট্রনকে বের করতে দিতে চায় না। সেই জন্য মানে অনেক বেশি এনার্জি খরচ করতে হয়। তাহলে এটা সাধারণভাবে ব্যাখ্যাও করতে পারে যে এক্সপ্লেন হয়, ব্যাখ্যা করো, the second ionization potential of alkali metals are extremely high. ক্ষার ধাতুগুলো, ক্ষার ধাতু কারা? গ্রুপ 1-এ যারা আছে, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, এরাই হচ্ছে অ্যালকালি মেটাল।
এদের সেকেন্ড আয়নাইজেশন পোটেনশিয়াল ভ্যালুটা অত্যাধিক বেশি হয়। কেন বেশি হয়? তার কারণটা যে বললাম, যে একটা ইলেকট্রন বেরিয়ে গেলেই সে তখন ইনার্ট গ্যাস কনফিগারেশন অ্যাটেন্ড করে, ফলে সেকেন্ড ইলেকট্রনটাকে বার করতে গেলে তখন আমাকে প্রচুর শক্তি খরচ করতে হয়। তো আমরা আয়নাইজেশন পোটেনশিয়াল সম্পর্কে আলোচনা করলাম অ্যাটমিক সাইজের মতো। এই আলোচনাটা একটু সময় সাপেক্ষ এবং ধরে ধরে চলবে। আমরা পরের ক্লাসে এই আলোচনাটাকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। আজ এই পর্যন্ত।